আসসালামু আলাইকুম দর্শক, প্রত্যাশা করছি আপনারা সবাই ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক প্রতিদিনকার আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রোগ, তার চিকিৎসা এ বিষয়ে আমরা কথা বলি। স্বাস্থ্য সম্পর্কিত নানা সমস্যায় নিয়ে আসলে আমরা আলোচনা করে থাকি। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই খুবই কমন একটি বিষয়, খুব সাধারণ একটা বিষয়, সেটি মূত্রনালীর সংক্রমণ। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আসলে কথা বলতে চাই। এটার কারণ কি, কী ধরনের চিকিৎসা করতে পারি, লক্ষণ কি, বিভিন্ন বিষয় আমরা জানবো আসলে। এবং এ বিষয়ে জানাবার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার মাহফুজুর রহমান দীপু, সহযোগী অধ্যাপক, ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার মাহফুজুর রহমান দীপু, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন অনুষ্ঠানে? অনেক অনেক ধন্যবাদ আমাকে অনলাইনে যুক্ত করার জন্য। আজকে জি জি, ধন্যবাদ। দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, আপনারা ফোন করতে পারেন। এই সম্পর্কিত যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনারা প্রশ্ন করলে আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তিনি চেষ্টা করবেন সেটির উত্তর দেবার। আমরা আলোচনাটা শুরু করি ডাক্তার দীপু। সেটি হলো যে, প্রথমে যদি বলি যে সাধারণভাবে মূত্রনালীর সংক্রমণ জিনিসটা আসলে কি, যদি একটু বলেন আমাদের। সাধারণভাবে মূত্রনালীর সংক্রমণ যেটা হয়েছে, এটা সাধারণ জনগণের জন্য বলতে গেলে আমি যদি মানে বলতে চাই, এটা আসলে প্রস্রাবের ইনফেকশন। জি, সবাই যেটা খুব কমনলি যেটা বলে, যে আমাদের কাছে এসে বলে যেটা প্রস্রাবের ইনফেকশন হয়েছে, ওনারা ডায়াগনোসিসটাই বলে দেয়। এটা অ্যাকচুয়ালি ডায়াগনোসিস বা কোনো রোগের ডায়াগনোসিস। আচ্ছা, তো এটা বলতে আসলে কি জিনিসটা কি, সেটা হচ্ছে যে কিডনি মূত্রনালী এইসব জায়গায় যদি এপিথেলিয়ামের ভিতরে কোনো ইনফেকশন হয় বা প্রদাহ হয়, সেটাকে আমরা প্রণালীর সংক্রমণ বা প্রস্রাবের রাস্তায় ইনফেকশন বা প্রস্রাব ইনফেকশন এটা আমরা বলি। আচ্ছা, এটা হচ্ছে মানে এটার কারণ হচ্ছে আপনার একদম মোস্ট অফ দা পার্সেন্টেজই কারণ হচ্ছে ব্যাকটেরিয়া। কিন্তু ব্যাকটেরিয়া ছাড়াও রেয়ার কেসে ভাইরাস, ফাঙ্গাস এগুলো দিয়েও হতে পারে, ছত্রাক বা ভাইরাস হতে পারে, আচ্ছা। এগুলো দিয়েও হতে পারে। এটা একটা জীবাণু ঘটিত রোগ। মানে বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে এই রোগটা হতে পারে আসলে। জি, জি, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া। আচ্ছা, এবং এটা পার্টিকুলারলি প্রস্রাবে এবং প্রস্রাবের যে রাস্তা যেটা আছে, যেমন আমি কিভাবে বলবো, এটা হচ্ছে যে কিডনি, ইউরিনারি ব্লাডার, দুটো ইউরেটার, এসব জায়গায় যদি কোনো ইনফেকশন হয়, মূত্রথলি, মূত্র নালী, এসব জায়গায় যদি ইনফেকশন হয়, এই সবগুলোকে সামষ্টিকভাবে আমরা এক প্রস্রাবের মূত্রনালীর প্রদাহ বা সংক্রমণ বলবো। জি। মানে কিডনিতে হতে পারে, তারপরে কিডনির যে নালী আছে আমরা জানি, সেই নালীতে বা যেখানে মূত্রটা জমা থাকে সেখানে, এমনকি এখানে যেটি দিয়ে আসলে মূত্র বের হয় আমাদের, মানে মানে এই এটা বড় জায়গাটাতে যে কোনো জায়গায় হতে পারে। এটা যে কোনো বলবো। আচ্ছা, আচ্ছা, সে কোনো আমরা একটু আসি যে এটা কি সবার হয়, বা কেউ কি বেশি ঝুঁকিতে থাকেন, ছেলে মেয়ে কারো কি বেশি হয়, কম হয়, বা শিশুদের, এটা যদি একটু বলেন আমাদের। খুব সুন্দর একটা খুবই সুন্দর কোশ্চেন। প্রথম ব্যাপারটাই হচ্ছে যে আমরা আসলে কেউ এটাতে ইমিউন না, মানে কেউ এখান থেকে বাঁচতে পারবো না। আচ্ছা, আমাদের সবারই এটা হবে। তো আহ, আহ, আপনাকে কি বলবো, যে কোনো এজের পুরুষ মহিলা, যে কোনো এজের যে কোনো বয়সে এটা হতে পারে। তবে আপনার ইনসিডেন্স মানে সংক্রমণের হারটা কম বা বেশি এরকম থাকে। আচ্ছা, কারণ আমি একটু বলি আর কি, যেমন বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এটা আপনার পিরিয়ডের বাচ্চা মানে আপনার জাস্ট আপনার ডেলিভারি, এটা ইনফ্যান্টদেরও হয়, আচ্ছা, আপনার নিওনেটদের হয়, 1 বছরের নিচে হয়, 1 বছরের উপরে হয়, উপরে, তারপরে হচ্ছে আপনার এই 5 বছরের নিচে, আমরা এভাবে ভাগ করি আর কি। এগুলো মানে বয়স অনুসারে এই, কারণগুলো আলাদা, কেন হচ্ছে, এই ব্যাকটেরিয়া কেন এত বেশি সংক্রমণ করছে এদের। আর বয়স্ক মানে অ্যাডাল্টের মধ্যে মেয়েদের বেশি। এটা অবশ্য আমাদের অনেকেই আমাদের রোগীরা জানে যে মেয়েদের বেশি হয়, কেন বেশি হয়, তারপরে আমি হয়তো পরে বিশদ আলোচনা করবো। অ্যাডাল্টে মেয়েদের বিষয়ে তুলনামূলক ছেলেদের কম হয়। তবে এক্সট্রিম এজ, যেমন হচ্ছে খুব ছোট বাচ্চা এবং বয়স্ক মানুষদের, বয়স্কদের মধ্যে আবার ছেলেদের বেশি, মেয়েদের বয়স্ক মানুষ কম। এখন কোন বয়সে কোনটা কমন বা কেন ছোটদের বেশি হয়, যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, জি, 5 বছরের নিচে বাচ্চাদের ছেলেদের বেশি হয়। আচ্ছা, 5 বছরের নিচে মেয়েদের কিন্তু বাচ্চাদের কম হয়। আচ্ছা, কিন্তু 5 বছর বাচ্চাদের ক্ষেত্রে যখন এই প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হওয়ার হলে আমরা যেটা প্রথমেই যেটা আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে
বাচ্চাদের যে এই যে আমি প্রথমেই বলেছিলাম যে কিডনির নালী, হুম, মূত্রথলি, তারপর ইউরেথ্রা বা মূত্র নালী হ্যাঁ, নরমালি এরকমই থাকার কথা। একটা জন্মগত একটা মানুষের ছেলে মেয়ে নির্বিশেষে এরকমই থাকার কথা। এখন এটা ছোট বড়র ব্যাপার আছে। মেয়েদের ক্ষেত্রে কিছু কম থাকে, ছেলেদের ক্ষেত্রে হয়তো গ্যাস যদি দরকার বেশি থাকে। ছেলেদের যেমন ইউরেথ্রাটা অনেক লম্বা থাকে। ঠিক আছে? জি, বাচ্চাদের আবার ছেলেদের একটা ব্যাপার থাকে যে আপনার মুসলমানি আমরা যারা মুসলমান আছি, যারা এটা হচ্ছে রিচুয়াল মুসলমানি করাতে হয়। হুম, আমাদের এক্সটার্নাল যে জেনিটালিয়া আছে মেয়েদের ক্ষেত্রে এরকম নাই। তো এটা থাকলেও আমাদের এটার সাথে নির্ভর করে যে প্রস্রাবের সংক্রমণটা কম হবে না বেশি হবে। সাধারণত দেখা গিয়েছে যে সার্কামসাইজ হুম, বাচ্চাদের প্রস্রাবে ইনফেকশন কম হয়, আচ্ছা, আনসার্কামসাইজ বাচ্চাদের প্রস্রাবের ইনফেকশন বেশি হয়। এটা একদম ট্রুথ, মানে ট্রু আচ্ছা, আর কি। এটা ইনভেস্টিগেশন করে পাওয়া যায়। ঠিক আছে? তো আচ্ছা, তো বাচ্চাদের বেশি হয়। হুম, হুম, এখন এই যে যে জন্মগত এই নরমালি এরকমই হওয়ার কথা। এই যে অ্যানাটমিটা, এই যে স্ট্রাকচার বা এই যে ফ্রেমওয়ার্ক কিডনি, মূত্রনালী, মূত্রথলি এবং ইউরেথ্রা এর ভিতরে যদি জন্মগতভাবে কারো কোনো সমস্যা থাকে, বাচ্চাদের যদি কোনো কারণে ইউটিআই নিয়ে আমাদের কাছে যখনই আসে, আমরা তখনই তাকে খুঁজে দেখি যে তার ১ম জন্মগত ত্রুটিটা আছে কি। তার কারণ হচ্ছে জন্মগত ত্রুটিটা থাকলেই একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবের ইনফেকশনটা খুবই বেশি হয়। হ্যাঁ, একটু থামাই আপনাকে ডাক্তার জি, মাহফুজুর রহমান একটু। তো এই যে আপনি বাচ্চাদের কথা বলেন একেবারে ছোট বাচ্চা হয়তো ৫ বছরের কম বা ৩ হুম, বছরের কম। তো এই বাচ্চার ইউটিআই হলে মানে কিভাবে বুঝবে আসলে? বুঝবো। মা-বাবা কিভাবে খুবই, বুঝবে? খুব সুন্দর কথা। জি, সেটা হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে যারা কথা বলতে পারে না, এসব বাচ্চাদের ক্ষেত্রে নরমালি যেটা হয়, বাচ্চারা হচ্ছে মেয়ে বাচ্চা হলে বিশেষ করে সাধারণত ইনফেক্টিভ যে সিস্টেমিক ফিচার থাকে ওগুলো ডেভেলপ করার পরেই মা-বাবা বুঝতে পারে। যেমন বাচ্চা খাওয়া ছেড়ে দেয়। আচ্ছা। সে যেরকম খাচ্ছিল, খাচ্ছে না। হুম, হুম, অথবা যদি বারবার ইউটিআই হয়, এমনও অনেক বাচ্চা আছে হুম, আমার কাছে আছে বাচ্চা অনেক। হয়তো তার জন্মগত মানে জন্মের পর থেকে তার ইনফেকশন সে হয়তো ১ বছর পরে এসছে। ১ বছর সে রেগুলার চিকিৎসা করতো, দোকানে যেত কিন্তু মানে ওই যে ডাক্তারের কাছে যেত, হুম, ফার্মেসিতে যেত বা ডক্টর চেম্বারে যেত, ওপিডি তে উনারা চিকিৎসা দিতেন। ইউটিআই হতো। কিন্তু বারবার ইউটিআই হওয়ার জন্য যে কারণটা খোঁজার চেষ্টা করে নাই। আমার কাছে যখন এসছে অনেক পরে। তো এটার মধ্যে আরেকটা জিনিস হয় যে বাচ্চা যেহেতু খাবে না, তো তার যে মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট যেমন ৬ মাসের একটা বাচ্চার ওজন কত হওয়া উচিত, হুম, ওইটা সে অ্যাচিভ করতে পারবে না। আচ্ছা, ১ বছরের একটা বাচ্চার ওজন কত হওয়া উচিত, ওইটা সে অ্যাচিভ করতে পারবে না। আচ্ছা। এটা একটা বড় এরকম একটা সিম্পটম নিয়ে আসে। হুম, 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 মোস্ট লাইকলি যারা ছোট বাচ্চা, যারা কথা বলতে পারে না, ওরা খাবারটা ছেড়ে দেয়, সঙ্গে সিস্টেম ফিচার যেমন হচ্ছে জ্বর থাকতে পারে, আচ্ছা, বমি করতে পারে, বমি লাগতে পারে। খাওয়ার পর অনেক কারণে বমি করে দেয়। ঠিক আছে? বমির কারণ অনেক। এর মধ্যে ইউটিআই একটা কারণ বমি। জ্বর থাকলে এই বাচ্চারা, ছোট বাচ্চারা এরকম করে। আর যদি কোন কেস নেগলেক্টেড হয়, বাবা-মা যদি একদম বুঝতেই না পারে ডাক্তারের কাছে, আমাদের কাছে তো কিডনি নষ্ট নিয়েও বাচ্চারা আসে। কিডনি ইউটিআই হতে এমন অবস্থা হয়ে গিয়েছে যে কিডনি দুটো হচ্ছে নষ্ট হয়ে যায়। এর সঙ্গে অবশ্য আর সঙ্গে অ্যাসোসিয়েটেড ফিচার থাকে। ওই যে ১ম এ আমি বলেছিলাম যে বাচ্চাদের এমনিতে হয় না। কনজেনিটাল অ্যানোমালি থাকে। হুম, সাধারণত বাচ্চাদের জন্মগত ত্রুটি। সেই ত্রুটিটাও হয়তো খেয়াল করা হয় নাই। যেমন ২ সাইডের ২ টা ইউরেটার অনেক মোটা হয়ে গেছে। এটাকে আমরা বলি বাইল্যাটারাল মেগা ইউরেটার। হুম, তারপরে পোস্টেরিয়র ভালভ, মানে প্রস্রাবের রাস্তায় একটা পর্দা থাকে জন্মগতভাবে। এটা থেকে ব্যাকফ্লো হয়ে প্রস্রাব জমতে কিডনি ফুলে যায়, কিডনির রাস্তা ফুলে যায়। আমাদের কাছে যখন আসে তখন দেখা যায় যে হয়তো খুব কম কাজ করছে কিডনি। এই অবস্থায় আমাদের কাছে থাকে। তবে মোটা দাগে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের সিম্পটমটা যেটা হচ্ছে যে আপনার বাচ্চা খাওয়া ছেড়ে দিবে, হুম, বাচ্চা ফেইলিউর টু থ্রাইভ মাইলস্টোন অফ ডেভেলপমেন্ট যেটা আছে যে যত ওজন হওয়ার কথা অত হবে না। হুম। ঠিক আছে? আর হচ্ছে যদি অ্যাকিউট কন্ডিশন থাকে জ্বর হোক, বমি করবে। জি, অসংখ্য আমার ধন্যবাদ। মনে হয় তাহলে হ্যাঁ, এই বিষয়টা আসলে খুবই জরুরি যেমনটা আপনি বলছিলেন। কারণ শিশুদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আপনি জন্মগত ত্রুটির কথা বলছিলেন। আসলে আপনারাই বলেন যে আসলে জন্মগত ত্রুটিগুলোর ক্ষেত্রে যদি আসলে শুরুতেই বোঝা না যায় এবং শুরুতেই চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু আরো বড় ধরনের সমস্যা হয়। কিন্তু ত্রুটি এটাতে স্ট্রাকচারাল প্রবলেম থাকে। সেটা হচ্ছে এটাকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি লাগে। হুম, তো এটা একটা বড় ভয়ের জিনিস আমাদের হুম, হুম, পেশেন্টদের কাছে। আমাদের কাছেও তো ভয়ের তো জিনিস। সার্জারি কেউই একসেপ্টেবল মানে খুব কমফোর্টেবলি একসেপ্টেবল করে না। বাট এটা যেহেতু স্ট্রাকচারাল ডিফর্মিটি, এটা সার্জারি করতে হয়, এই ভয়ে অনেকে দেরি করে আসে। জি, কিন্তু যদি খুব তাড়াতাড়ি আসতে পারে, হুম, হুম, সবগুলো ত্রুটি সবগুলো ত্রুটি আপনার আহ, নির্মূল করা সম্ভব। হুম, আপনারা দেখেছেন ঢাকাতেই
যে জোড়া বাচ্চা আলাদা করা হয়েছে, এগুলো আপনার 20 বছর আগে কেউ চিন্তাও করতো না। এইটা কিভাবে সম্ভব, দুটো বাচ্চা জোড়া লাগা, এটা কিভাবে আলাদা করতে পারে? ঢাকা শহরে হয়েছে, তারা বেঁচে আছে। এখন সবকিছু এটাকে জন্মগত ত্রুটি সবকিছু জি, তাহলে জন্মগত ত্রুটি থাকলে সেটার চিকিৎসা আছে, কিন্তু যত বেশ আগে হবে করা যাবে সেটি ভালো। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মাহফুজুর রহমান দীপু। আমরা একটা বিরতিতে যাব। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে একটা বিরতিতে যাচ্ছে, কিছুক্ষণ পরে ফিরে আসছে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক বিরতি নিয়ে ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছি মূত্রনালীর সংক্রমণ এই বিষয়টা নিয়ে, এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ডাক্তার মাহফুজুর রহমান দীপু, সহযোগী অধ্যাপক ইউরোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার দীপু, একটু একটা জিনিস আপনি বলছিলেন শিশুদের ক্ষেত্রে আমরা জানলাম, আমরা লক্ষণও জানলাম, বড়দের ক্ষেত্রে আপনি বলছিলেন যে বড়দের ক্ষেত্রে এটা হয়, তো সেই ক্ষেত্রে কারা ঝুঁকিতে এবং কি কারণে যদি একটু আমাদের বলেন। বড়দের ক্ষেত্রে মেয়েরা বেশি ঝুঁকিতে, এবং সাধারণত যে আমাদের যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপটা যেটা আছে, জি, 16 থেকে 35 বছর, 16 মানে 15 পরে যে বয়সটা, 15 থেকে 35 বছর বয়সের মেয়েদের এটা অনেক বেশি হয়। আচ্ছা, এরপরে 35 থেকে 40, এরপরে ধীরে ধীরে এটা কমতে থাকে। তার পরবর্তীতে আবার একটু মানে 50-55 দিকে গিয়ে ছেলেদের বেশি হয়। আচ্ছা, এখন মেয়েদের সঙ্গত কারণে মেয়েদের বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে মেয়েদের কিছু অ্যানাটমিক্যাল কারণ আছে, আর কিছু আপনার এনভায়রনমেন্টাল কিছু কারণ আছে। অ্যানাটমিক্যাল কারণগুলোর মধ্যে ওনাদের মেয়েদের ইউরেথ্রা একটু শর্ট থাকে, আচ্ছা, এবং যে মানে প্রস্রাবের রাস্তা এবং পায়খানার রাস্তা দুটো খুব কাছাকাছি থাকে। এটা হচ্ছে আমাদের জন্মগতভাবেই আমরা এরকম। এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে আপনার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের মেয়েদের যে যে আমাদের যে সেক্সুয়াল ইন্টারকোর্স, এটা একটা বড় কারণ আর কি। হ্যাঁ, এটার কারণে অনেক সময় হয়ে থাকে। ঠিক আছে, তো এটা একটা কারণ। আর এই বয়সের ছেলেদেরও অনেক ইউটিআই যে কম হয় তা না, ইউটিআই হয় কিন্তু মেয়েদের তুলনায় কম হয়। ছেলেদের বয়স যাদের বেশি হয়ে যায়, যেমন 50-55, যেমন মূত্রনালীর চারপাশে একটা গ্রন্থি থাকে, সেটার নাম হচ্ছে প্রস্টেট। আচ্ছা, এটা 40-এর পরে বড় হওয়া শুরু করে। এটা বেসিক্যালি থাকে কোথায়? এটা থাকে হচ্ছে আপনার মূত্র যে থলিটা থাকে, গোল মূত্র থলিটা থাকে, এই থলির ঠিক নিচে গলার কাছে একটা মাংসপিণ্ড থাকে, যেটা মাঝখান দিয়ে টিউবের মতো ইউরেথ্রাটা বা মূত্রনালী থাকে। আচ্ছা, এটা যখনই বড় হয়ে যায় তখন এই টিউবটার উপরে চাপ দেয়। আমার সাধারণ মানুষ যারা আছে প্রস্রাব করতে একটু কষ্ট হয়। নরমালি হচ্ছে এটা অ্যাকোমোডেট করে ফেলে, সবারই চিকিৎসা লাগে না প্রস্টেট বড় হলে, কারো লাগে কারো লাগে না। এই প্রস্টেট এই চাপ দেওয়ার কারণে প্রস্রাব জমে থাকে, এই কারণে ছেলেদের প্রস্রাবের রাস্তায় ইনফেকশনটা বয়সকালে বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, আর এই মেয়েদের এই কারণে বেশি হয়। আচ্ছা, আর একটা কারণ হচ্ছে আপনি যদি প্রস্রাব কোনো কারণে জমিয়ে রাখেন, জি, জি, যেমন আমাদের মেয়েরা, আমাদের দেশের যে মানে স্যানিটারি যে কন্ডিশন, বাথরুমের যে কন্ডিশন, বিভিন্ন জায়গায় বাইরে গেলে মেয়েরা প্রস্রাব করার জন্য এরকম প্রপার ফ্যাসিলিটিসও নাই। অনেক জায়গায় নেই, অনেক জায়গায় এখন আছে, অসুবিধা হয় না। যেমন 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা জোর করে ধরে রাখছে। তো আচ্ছা, এই ধরে রাখতে রাখতে এক সময় প্রথম দিন হয়তো 2 ঘন্টা রেখেছে, এরপরে উনি 3 ঘন্টা রেখেছে। তো এটা তো একটা ক্যাপাসিটি আছে। হ্যাঁ, যত সময় ধরে প্রস্রাবের থলিতে প্রস্রাবটা জমা থাকবে, তত বেশি এখানে ব্যাকটেরিয়া, কলোনাইজেস ব্যাকটেরিয়া গ্রো করে। এর ভিতরে মানে জমাটবদ্ধ ইউরিনে ব্যাকটেরিয়া গ্রো করে। এই কারণে যারা ডেবিলিয়েটেড পেশেন্ট, যারা বিছানা থেকে উঠতে পারে না, যেমন বয়স্ক মানুষ, অনেকের হাঁটুতে অপারেশন হয়েছে, কোমরে অপারেশন হয়েছে, ওরা বিছানা থেকে উঠতে পারে না, ওনারা অনেক দিন ধরে বিছানায় শুয়ে আছেন, ওনাদের যদিও ক্যাথেটার দিয়ে হয়তো প্রস্রাব করানো হয়, কিন্তু প্রস্রাবটা তো জমে থাকে, হ্যাঁ, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ইউটিআই অনেক বেশি হয়। আরেকটা হচ্ছে যদি কোনো আর্টিফিশিয়াল, আরেকটা হচ্ছে ফিমেলের আরেকটা খুব কমন, যে ওনারা যে ডায়াফ্রাম ইউজ করে, এটা তো আমাদের মানে নর্মাল ফিজিওলজি। হ্যাঁ, মিনস্ট্রুয়াল সাইকেলে ওনারা ডায়াপার ইউজ করবে, বা যে ধরনের যেভাবে ইউজ করে, বা টেম্পন ইউজ করে। ঠিক আছে, তো এগুলো ইউজ করার কারণে মেয়েদের ইউটিআইটা বেশি হয়। মানে স্বাস্থ্যসম্মত যদি না হয় আসলে, সে কারণে কি ঝুঁকিটা বাড়ে অনেক সময়? ডেফিনিটলি। হ্যাঁ, আর এই ডায়াপার ইউজ করার ক্ষেত্রে যে এইটা শুধু ডায়াপারের কারণে ইউটিআই বেশি হয়। আর ডায়াপার যেটা ইউজ করছে সেটা যদি আপনার সায়েন্টিফিক, স্টেরাইল, জি, জি, এগুলো যদি না হয়, স্যানিটারি প্যাড যদি আপনার স্বাস্থ্যসম্মত না হয়, তাহলে ইউটিআই এর চেয়ে অনেক বড় বড় অসুখ হয়। সেটা হচ্ছে গাইনোকোলজিস্ট ওনারা ডিল করেন, বেসিক্যালি পিআইডি হইতে পারে। হ্যাঁ, ইউটিআই হয় একটা কমন জিনিস, আমরা আচ্ছা, ইউটিআইটা দেখি। তো এটাও স্বাস্থ্যসম্মত ভাবেই ডিল। আহ, আপনার এই কথার সাথে যদি বলি, আপনি বলছিলেন যে অনেকক্ষণ পেশাবটা অনেকেই আসলে চেপে রাখে বা করছে না। এটা বোধহয় আমাদের যারা স্কুল কলেজে যে সমস্ত যায়, যে সমস্ত মেয়েরা যায়, মেয়ে বাচ্চারা, আমার তাদের ক্ষেত্রেও এটা ঝুঁকিটা আসলে বেশি থাকে। কারণ স্কুলে গিয়েও হয়তো দেখা যায় যে অনেকে সেইভাবে তাদের ওয়াশরুমটা ব্যবহার করে না বা করতে চায় না, বা অনেক জায়গায় সেই ফ্যাসিলিটিসও নাই।
আহ, এখন আমাদের স্কুল কলেজগুলো মোটামুটি এগুলোর দিকে মানে ফিমেল হেলথের দিকে স্কুলগুলো অনেক বেশি স্ট্রং। এই বাথরুম স্যানিটারি কন্ডিশন এগুলো চেষ্টা করছে। হুম। এটার চেয়ে মানে বেশি যে প্রবলেম, স্কুল কলেজে তো ব্যবস্থা একটা করে ফেলেছে স্কুল কলেজ জি কর্তৃপক্ষ। এর চেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন, জি ইভেন মানে আপনার মানে সব জায়গাতেই থাকার কথা, এই যে মার্কেট, তারপরে হচ্ছে জি রাস্তাঘাট, আমরা আমরা বিভিন্ন আসছি, জায়গায় একজন বের দর্শক হয়েছে। আছেন, ডাক্তার দীপু একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার প্রশ্নটা করুন। সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি রকিব বলছি রাজশাহী থেকে, বয়স 37। জি স্যার, আমি 3 বছর আগে হঠাৎ করে আমার একটা বস্তা উঠাতে যে মাজায় লাগে, তারপর থেকে ব্যাক পেন এবং পেশাবের সমস্যা। আচ্ছা আমি কোনো ওষুধ খেলেই বাম সাইডে তলপেটে কনকন করে যন্ত্রণা করে, আচ্ছা আর পেশাবের যন্ত্রণাও হয়, এমনকি পেছন দিকেও ব্যথা হয়, মেরুদণ্ড ব্যথা হয়, কোমর ব্যথা হয়। পেশাব স্যার, করতে এই গেলে কি বিষয়ে ব্যথা একটু হয়? সঠিক- দর্শক, যখন আপনি প্রস্রাব করতে যাচ্ছেন তখন ব্যথা হয়? তখন যন্ত্রণা করে স্যার। আচ্ছা 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 আর এটা তলপেট কনকন তলপেট বাম সাইডে কনকন কনকন করে যন্ত্রণা করে। কোন ওষুধ খেতে পারে না স্যার, ব্যথানাশক কোনো ওষুধ খেলেও যন্ত্রণা করে, আচ্ছা আচ্ছা আর খুবই কোনো যন্ত্রণা করে স্যার। কোনো চিকিৎসক দেখিয়েছেন আপনি? স্যার, আমি মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছি, ইউরোলজিও দেখাইছি, জি। তেমন ভালো ফলাফল পাইনি। তবে বর্তমানে এখন ট্রিটমেন্ট চলছে স্যার, এইচএক্স স্যার, আপনার হচ্ছে টিপটিন 25 mg, আর হচ্ছে আর ডায়াজিপাম, এই ওষুধগুলো দিয়েছে আমাকে, আর হচ্ছে প্যারাসিটামল। জি আপনি একটু লাইনে থাকুন। ডক্টর মাহফুজ, প্রশ্নটা পেয়েছেন আমাদের দর্শকের? আমি পেয়েছি। জি জি সেটা হচ্ছে যে প্রস্রাবের আপনি আপনার আমি যে প্রস্রাবের প্রদাহের কথা বলেছি, আপনার সিমটম গুলো প্রস্রাবের প্রদাহের মতো। জি কিন্তু আপনি যে ঘটনাটার কথা বলেন যে আপনার চালের বস্তা তুলতে গিয়ে সম্ভবত কোমরে ব্যথা পেয়ে, এরকম মনে হয় বলছিল না? হ্যাঁ 3 আমি বছর আগে। জি তোফার যত- 3 বছর আগে, তারপর 3 থেকে বছর আগে না, ঠিক আছে। জি উনি চালের বস্তা তুলতে গিয়ে ব্যথা পেয়েছে, এটাতে লো ব্যাক পেইন হতে পারে, হ্যাঁ। আচ্ছা কিন্তু অ্যাক্সিডেন্টের পরে উনি হয়তো কোথাও শুনেছে যে অ্যাক্সিডেন্টের পরে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়, যেটা হয় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে ইউরেথ্রা ইনজুরি হয়। আচ্ছা তো এইটা সাবসিকুয়েন্টলি ইউরেথ্রা যখন ওয়ান্স মানে ইউরেথ্রা যদি একবার একটু আঘাতপ্রাপ্ত হয়, এটা ওইখানে তো শুকায়, ঘাটা আচ্ছা। শুকালে কি হয় যে এরকম আমি দেখাই, এরকম লুমেন থাকে, তো এই লুমেনটার ভিতর দিকে শুকিয়ে লুমেনটা কমে যায়। আচ্ছা এটার নাম হচ্ছে স্ট্রিকচার ইউরেথ্রা। হুম এটার নাম হচ্ছে স্ট্রিকচার ইউরেথ্রা। আচ্ছা তো স্ট্রিকচার ইউরেথ্রা যদি হয়ে থাকে কোনো কারণে, উনি হয়তো কারোর সাথে আলাপ করেছে বা এরকম শুনেছে যে আঘাত পেয়েছে, কিন্তু আঘাতটা কিভাবে পাবে, প্রবলেমটা এখানে। নলেজটা যদি পুরোপুরি উনি জানতে পারতো, এই কারণে উনাকে দিয়েছে। তারপরেও উনি হয়তো ওই চালের বস্তা নিয়ে পড়েছে, এখন গিয়ে যদি 2 পা ফাঁক করে কোনো একটা কাঠের দণ্ডের মধ্যে পড়ে, তাহলে ইউরেথ্রা ইনজুরি হতে পারে। আচ্ছা আচ্ছা উনার যেহেতু ভালো হচ্ছে না, তাহলে ইউরেথ্রাটা একটু দেখে দেওয়া উচিত। এটা তো মানে আমি আপনাকে এইভাবে চিকিৎসাটা দিতে পারবো না। যদি ইউরেথ্রায় কোনো স্ট্রিকচার বা ইউরেথ্রায় কোনো প্রবলেম থাকে, তাহলে চিকিৎসা একরকম, আর না থাকলে আপনার হয়তো যে চিকিৎসাটা চলছে সেটা মনে হয় ঠিকই আছে। আচ্ছা যিনি দিয়েছেন, যে যে চিকিৎসক আপনাকে চিকিৎসা দিয়েছে ঠিকই আছে, শুধু ইউরেথ্রাটা একটু দেখায় নিতে হবে কোনো ইউরোলজিস্ট। জি জি আমরা পেয়েছি। দর্শক, আপনি একজন ইউরোলজি বিশেষজ্ঞকে দেখাতে পারেন যে আপনার মূত্র নালীটা যেখানে আছে নিচের দিকে, যেটা দিয়ে মূত্রটা বের হচ্ছে আসলে, সেটি একটু পরীক্ষা করে নিয়ে নেবার কথা বলছেন আমাদের যে বিশেষজ্ঞ। আশা করি সেটি করবেন, এবং নিশ্চয়ই হয়তো সেখানে কিছু নেই যেমনটা আমাদের চিকিৎসক বলছেন। আপনার ব্যাক পেইনই থাকার সম্ভাবনাটা বেশি হয়তো, তারপরেও আপনি বিশেষজ্ঞ। আমি এখান থেকে একটু মানে আপনাকে যদি আপনার কাছ থেকে যদি আমি নেই আর কি জি, জি। ফ্লোরটা, উনি যে এখানে বলছে সিমটম, মানে হ্যাঁ। উনি তো বলছে যে এখন ওই যে প্রসবের জ্বালা পড়া। আমি কিন্তু সিমটমটা শুধু বাচ্চাদের বলেছিলাম, বয়স্কদের বলি নাই যে হ্যাঁ। সিমটমটা আসলে কি হয়। জি মানে বয়স্করা তো বলতে পারে তার কি। উনি যেটা বলেছে রাইটলি সেইড, হ্যাঁ। উনি যে বলছে উনি জানে যে প্রসবের রাস্তায় জ্বালা পোড়া করে, যেটাকে আমরা বার্নিং সেন্সেশন অফ পিকচুরেশন যদি ইংরেজিতে বলি, জি। বাংলায় বলি হচ্ছে প্রস্রাব করার সময় জ্বলে প্রস্রাবের রাস্তায়। জি। মানে মেয়ে এবং ছেলে সবাই একই কমপ্লেন করে। আরেকটা এবং প্রশ্ন এরকম নিয়ে বলে নিই। যে- আছে প্রশ্ন? আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। যে আমার যে প্রস্তাবের রাস্তা জ্বালাপোড়া করে, প্রস্তাব ক্লিয়ার হয় না, হ্যাঁ, ঘন ঘন প্রস্তাব হয়। আপনার বয়স কত দর্শক? বয়স 65। ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আর আছে, আর একটা মাপছি স্যার। আচ্ছা, মানে ওষুধ খেতে হয় কিনা ডায়াবেটিসের জন্য? ওষুধ খান। ওষুধ খাই জেমার-2 খাই, জি জি ওর উপরে খাই না। জি ডাক্তার মাহফুজ, আপনার প্রশ্ন থাকলে করতে পারেন। যে আপনি দর্শক আপনার লাইনে থেকেন, আপনার উত্তর আমি দিব আর কি। হ্যাঁ। এখন আচ্ছা। আপনার প্রশ্ন উত্তরটা আমি দিচ্ছি। হ্যাঁ। প্রথম কথা হচ্ছে যে এই বয়স্ক লোকদের আরেকটা কারণে ইউটিআই হয়, উনি ওই যে আপনি বলে দিয়েছেন
মানে কথা বলতে বলতে অনেক সময় আমরা এক সাইড চলে যাই। হ্যাঁ। যদি কারো কোনো সিস্টেমিক অসুখ থাকে, যেমন ডায়াবেটিস, আচ্ছা ডায়াবেটিস অসুখটা এমন একটা জিনিস যে এটা যদি থাকে তাহলে এটা বডির রোগ প্রতিরোধ ক্ষমতা ডায়াবেটিস কমিয়ে রাখে। আচ্ছা তো যে কোনো ধরনের ইনফেকশন ডায়াবেটিক রোগীদের বেশি হবে, তো ইউটিআই বেশি হবে। আমরা ইউটিআই যখন বয়স্ক রোগীদের হয় তখন আমরা প্রথম ইউটিআই তো টেস্ট একটা করি, সঙ্গে একটা ডায়াবেটিসের টেস্ট দিয়ে দিই যে আপনার ডায়াবেটিস আছে। জি জি তাহলে আপনার ডায়াবেটিস মানে যে ডায়াবেটিস থাকলে যে প্রবলেম হয়, রিকারেন্ট ইউটিআইটা খুব বেশি হয়, বারবার হয়। আচ্ছা উনি যে কথাটা বলেছে আর কি, এই যে ঘন ঘন প্রস্রাব করে, মানে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা একটা মানে এই যে আপনার প্রস্রাবের সংক্রমণের একটা লক্ষণ। তারপরে উনি বলেছে প্রস্রাব করার পর মনে হয় প্রস্রাব ক্লিয়ার হয় নাই, রয়ে গেছে, আর একটু প্রস্রাব করলে ভালো হতো জি। বা ভালো লাগতো। উনি আবার গিয়েছেন বাথরুমে, যাওয়ার পরে উনি প্রস্রাবটা ক্লিয়ার করতে পারেন নাই, আবার এসে মনে হইলো 2-1 ফোঁটা বের হয়েছে, আর তো প্রস্রাব হচ্ছে না। এটা একটা প্রস্রাবের ইনফেকশনের লক্ষণ। আচ্ছা মানে আপনার এই যে ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে আপনার হেজিটেন্সি, ইনকন্টিনেন্স, তারপর 2-1 ফোঁটা পড়ে যাচ্ছে প্রস্রাব, ঠিক আছে। আর ওই যে উনি যেটা বলেছিল জ্বালা পোড়া করছে। হ্যাঁ আরেকটা প্রস্রাবের রাস্তায় খুব কমন সিমটম, সেটা হচ্ছে তলপেট, বা হচ্ছে জাস্ট হচ্ছে একদম তলপেটে ব্যথা করে, আচ্ছা সুপ্রাপিউবিক পেইন বলি আমরা, তলপেটে ব্যথা, ঠিক আছে। এগুলো হচ্ছে লোকাল সিমটম। এর সঙ্গে কিছু সিস্টেমিক সিমটম থাকে, যেমন যদি ইউটিআই হয় এবং যদি সারা শরীরে ছড়িয়ে পড়ে, তাহলে ফিভার, জ্বর আসতে পারে, ফিভারের ফিলিং হতে পারে, নশিয়া থাকতে পারে, বমি বমি লাগতে পারে, এবং সে বমি করেও ফেলতে পারে, আচ্ছা ঠিক আছে। আর যদি উনি ইগনোর করে বসে, এর চেয়ে খারাপ অবস্থায় যদি কিডনিতে ইনফেকশন হয়, তাহলে পিছনের দিকে ব্যথা হয়, মানে লো ব্যাক পেইন, ব্যাক পেইনে পিছনের দিকে ব্যথা হয়, এবং যদি ইউরেটারের ভিতরে কোনো ইনফ্লামেশন হয় বা কোনো কারণে আটকা যায়, সেক্ষেত্রে ইউরেটারিক কলিক বা কিডনির লাইনেও ব্যথা হয়, আচ্ছা। এবং বলে পেশেন্ট যে আমার এখানে ব্যথা, এখানে ব্যথা, বিভিন্ন রকম ব্যথার কথা। এর সঙ্গে আরেকটা সিমটম আছে, যেটা হচ্ছে প্রস্রাবের সাথে রক্তচাপ, আচ্ছা মানে যে কোনো বয়সে ইভেন এটা বাচ্চাদের ক্ষেত্রে যেতে পারে, এবং আপনার বড়দের ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত যাওয়াটা একটা ইউটিআইয়ের একটা অন্যতম। তো যে দর্শক আমাদের ছিলেন আসলে তার ক্ষেত্রে আপনার পরামর্শটা কি হবে? তার ক্ষেত্রে যেটা হচ্ছে, উনার বয়স আমি অলরেডি কিন্তু ডেসক্রাইব করে দিয়েছি, উনাকে কিন্তু আলাদা একটা ভাগে আমি ফেলেছিলাম, ওনার এজ 65, মেল। হ্যাঁ উনার ক্ষেত্রে মোস্ট কমন যে এবং সিমটম গুলো, এটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটম, এলইউটিএস বলি, আচ্ছা বা এই এলইউটিএস, এটা হয় হচ্ছে প্রোস্টেট বড় হলে, ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন থাকলে। উনার আচ্ছা। সম্ভবত প্রোস্টেট বড়, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি যে প্রোস্টেটের অপারেশন উনি করেছেন কিনা। আচ্ছা। তার সঙ্গে উনার ডায়াবেটিস আছে, এই কারণে উনার ফ্রিকোয়েন্ট বারবার হচ্ছে। আচ্ছা তো উনার তো ইনফেকশনের চিকিৎসা করতে হবে, 2 নম্বর হচ্ছে প্রোস্টেটের চিকিৎসা করতে হবে, 3 নম্বর হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। আচ্ছা, চিকিৎসা 3টা, আচ্ছা। তাহলে উনার আর ফ্রিকোয়েন্টলি ইউটিআই হবে না। জি আমরা উনার বুঝেছি। সম্ভবত প্রোস্টেট বড়। জি 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 দর্শক আসলে বুঝতে পেরেছেন যে একটা প্রস্টেট, একটা গ্রন্থি আছে আমাদের পুরুষদের ক্ষেত্রে, এবং সেটি হয়তো বাড়তে পারে। তো সেটার মনে হয় আসলে পরীক্ষা করিয়ে নিয়ে দেখতে হবে, সেটি পরীক্ষা করলেই জানা যাবে যেটা বড় কিনা, এবং সেটার কারণে যদি হয়ে থাকে তার চিকিৎসা করলে আপনার এটি ভালো হবে, এবং একই সাথে চিকিৎসক যেটি বলছিলেন যে ডায়াবেটিসেরও চিকিৎসা করতে হবে, তাহলে হয়তো আপনি যদি কন্ট্রোল থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি ভালো থাকবেন। জি আরেকজন দর্শক আছেন। জি দর্শক, আপনার প্রশ্ন করুন। হ্যাঁ জি, হ্যাঁ জি দর্শক আমরা শুনছি। বলছি, বলেন। আমার প্রশ্নটা হলো যে আমি আগে থেকে পেশাব থেকে রাখার অভ্যাস ছিল, এখন আমার বয়স 80 বছর, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। জি জি তো আমি 56-এ সিপ্রিয়াস স্যার আমাকে ফিজিকে অপারেশন করছিল। জি তো তারপরে আর 2012-তে আবার সাদিক স্যার আমাকে অপারেশন করছে ওই জি। পোস্টে। জি আচ্ছা, এরপরে 2 মাসের মাথায় আবারও সাদিক স্যার অপারেশন করছে। জি তো এখন এতদিন পর বর্তমান আবারও আমার এখন আবারও আমার ওই প্রবলেম হয়েছে, আবার ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এর আগে কি অপারেশন করেছিল, আপনার কি নামটা মনে আছে? একবার প্রস্টেট করেছে উনি বলছেন, হ্যাঁ, প্রস্টেট আমাকে অপারেশন হয়েছিল। প্রথম Prostate? অপারেশন করছিল প্রিভিয়াস স্যার। আচ্ছা। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি। দর্শক, আপনার বয়স হচ্ছে 80 বছর, আপনি নারায়ণগঞ্জ থেকে জি। আপনি আমার যে দুইজন সার্জনের নাম বলেছেন, ওনারা আমার শ্রদ্ধেয় শিক্ষক, কিবরিয়া স্যার, জনাব কিবরিয়া স্যার, উনি ডাইরেক্ট টিচার, সাজিদ স্যার আমারও একদম সরাসরি শিক্ষক বঙ্গবন্ধুর। আল্লাহ তাআলা ওনাদেরকে বেহেশতে নসিব করুক। কিবরিয়া স্যার করোনার সময় মারা গিয়েছেন, আর আমার সাজিদ স্যার এই 3 মাস আগে হঠাৎ করে কার্ডিয়াক অ্যাটাকে মারা গিয়েছেন। আই এম ভেরি সরি।
যেহেতু নাম দুটো এসছে, ওনাদের প্রতি আমরা গ্রেটফুল। জি। ওনারা আমাদেরকে আমার ছাত্র, কিন্তু ওনারা অপারেশন করেছেন, ওনারা অনেক নামি দামি সার্জন বাংলাদেশের। ওনারা অপারেশন যখন করেছেন তখন অবশ্যই প্রোস্টেটের কথা বলেছেন। প্রোস্টেট একবার অপারেশন করলে প্রোস্টেট আবার বড় হতে পারে। আচ্ছা। কারণ হচ্ছে এই যে ক্যামেরা দিয়ে যে প্রোস্টেট অপারেশনটা করা হয়, এটা পুরো প্রোস্টেটটা কখনোই কাটা হয় না। কিছু অংশটা নারিকেলের ফুলের মতো আমরা ভিতর থেকে কেটে কেটে এরকম করে ভিতর থেকে নিয়ে আসি। আচ্ছা। তো পুরো প্রোস্টেটটা কাটতে হলে কেটে করতে হয়, তলপেট কেটে করতে হয়। এটা অনেক আগে করা হতো, এখন আর করা হয় না। আচ্ছা। তো যেহেতু এখন টিউআরপি বা এটা আমরা করি, সো কিছু প্রোস্টেট আমরা রেখে দিয়ে আসি, তো এটা আবার বড় হতে পারে, আবার গ্ল্যান্ড হয়ে আবার সিমটম তৈরি হতে পারে। জি। সেক্ষেত্রে উনার যে সমস্যার কথা বলেছেন, যে উনার কিবরিয়া স্যার অপারেশন করেছে, সাজিদ স্যার করেছে, ঠিক আছে, অপারেশন করার পরেও আবার হতে পারে। অনেক সময় দেখা যায় যে 2 মাসের মধ্যে সাধারণত বড় হয় না, হয়তো কোনো ইনসিডেন্ট হয়েছিল ডিউরিং অপারেশন, আমি তো না জেনে বলতে পারবো না, আমার যেটা ধারণা আর কি, জি। যে হয়তো প্রোস্টেট অনেক বড় ছিল, বড় থাকার কারণে প্রোস্টেটের 2টা লোক থাকে 2 পাশে, আচ্ছা। একবারে একটা করা হয়। অনেক সময় আমরা স্টেজ টিউআরপি বলি, স্টেজড, আচ্ছা। একবারে করতে পারি না, 2বারে করতে হয়। জি। হ্যাঁ, তো ওনার হয়তো ওইরকম হতে পারে, হয়তো অনেক বড় হয়ে গিয়েছিল। আর কিবরিয়া স্যার তো আপনার উনি 80 বছর বলছে, তো কিবরিয়া স্যার সম্ভবত আরো 40 মানে আরো অনেক দিন আগে অপারেশন করেছে। এখন কি করতে পারেন ডক্টর মাহফুজ? এখন ওনার করণীয়টা কি? এখন উনি ওনার জন্য এটা দেখতে হবে যে প্রোস্টেটটা আদৌ বড় কিনা। আচ্ছা। আর এই বয়সে এসে, যেমন 80 বছর বয়সে, সাথে আরো কিছু থাকে, যে ওনার সিবিডি হয়েছিল কিনা, হ্যাঁ। মাথা থেকে প্রস্রাবের থলিটা কন্ট্রোল থাকে, এই কন্ট্রোলটা ঠিক মতো আছে কিনা, আচ্ছা। নিউরোলজিক্যাল কন্ট্রোল ঠিক মতো আছে কিনা। তারপরে টিউআরপি করার একটা কমপ্লিকেশন, আমরা যে সার্জারি করি এটার একটা কমপ্লিকেশন হয়। প্রোস্টেট অনেক সময় বড় হয় না, কিন্তু ওই গলার মানে মূত্রথলির নেকের কাছে এটা একটু চিকন হয়ে যায়, এটার নাম হচ্ছে ব্লাডার নেক কন্ট্রাকচার। আচ্ছা। এটা হতে পারে, এটা টিউআরপি কমপ্লিকেশন, এটাও হতে পারে। এখন প্রোস্টেটে যে আবার বড় হয়েছে এটা আমি সার্টেনলি বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত ওনাকে পরীক্ষা নিরীক্ষাগুলো, আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে ইউরেথ্রোসিস্টোস্কোপি অথবা আরজিএমসি এগুলো করে না দেখবো, ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব না। উনার জন্য পরামর্শ হচ্ছে উনার আশেপাশে নারায়ণগঞ্জে যে কোনো একজন, নারায়ণগঞ্জের সবচেয়ে কাছে ঢাকা মেডিকেল কলেজ, উনি চলে আসতে পারে, অথবা মিটফোর্ড, মানে আমরা সরকারি লেভেলে এখানে দিই। আর যদি প্রাইভেট ভাবে দেখাতে চাই, মানে অনেকেই চেম্বার করেন, মানে একজন ইউরোলজিস্টের সাথে শরণাপন্ন হন উনি। হ্যাঁ, হ্যাঁ, নিয়ে যেহেতু তার বয়সটাও বেশি, আমার মনে হয় দেখিয়ে নিতে হবে, আসলে দেখে যে আসলে কি কারণে হয়েছে এটা তো না দেখে বলা চিকিৎসা দেওয়া যাবে না। জি জি। ওনার বয়স অনেক বেশি। জি, আশা করি দর্শক পেয়েছেন উত্তরটা। অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। ডক্টর মাহফুজ, আরেকটা জিনিস একটু জানতে চাই নারীদের ক্ষেত্রে, যারা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে কি ঝুঁকিটা বেশি থাকে আপনার ইউটিআই? হ্যাঁ, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ইউটিআই এর সবচেয়ে বড় যে ঝুঁকি সেটা হচ্ছে যে নরমালি আমরা ইউটিআই হওয়ার পরে আমরা মানে ওই ইনভেস্টিগেশন করে কি জীবাণু দিয়ে হয়েছে এবং এর পরিমাণ কত, জীবাণুর পরিমাপ করে তারপরে চিকিৎসাটা দিই। আচ্ছা। সিমটম তো আমি অনেক রকম বলেছি, যেমন শুধু জ্বালা পড়া একটা সিমটম। আচ্ছা। কোন একটা পেশেন্ট শুধু একটা সিমটম নিয়ে আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে যেটা হয়, কোনো সিমটম যদি নাও থাকে তাও রুটিনলি ইউটিআই বা কোনো কলোনো ব্যাকটেরিয়া আছে কিনা এটা দেখতে হবে, রুটিনলি দেখতে হবে। ওনাদের যে অ্যান্টিপার্টাম যে চেক আপ আছে এটাতে ওনারা করেন। হ্যাঁ, কেন দেখতে হবে? কারণ হচ্ছে ইউটিআই যদি থাকে, বাচ্চা, এই ব্যাকটেরিয়া বাচ্চা মেরে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা। তো এটাকে বলা হচ্ছে স্টিল বার্ন। এটা সাধারণত 18 থেকে 22 সপ্তাহের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা। এবং এটা সাধারণত পরবর্তীতে চেক করে জানা গিয়েছে যে এদের বেশিরভাগ ক্ষেত্রে এই আইইডি এর কারণ আইইউডি মানে ইন্ট্রা ইউটেরাইন ডেথ। আচ্ছা। সায়েন্টিফিক টার্ম একটু কষ্ট হবে হয়তো দর্শকদের বুঝতে, মানে হঠাৎ করে, মানে সাধারণ দর্শকদের বোঝার জন্য বলছি। আপনারা হয়তো শুনেছেন যে এরকম এত মাসের আপনার 4 মাসের বাচ্চা হঠাৎ করে বাচ্চাটা পেটে মরে গেছে, আচ্ছা। বা 5 মাসের বাচ্চা হঠাৎ করে বাচ্চাটা পেটে মরে গেছে, ওনারা এইভাবেই বলে। এটার একটা ইম্পর্টেন্ট কারণ, ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইউটিআই ইন প্রেগন্যান্সি। এই জন্য বলা হয় যে নরমালি আমরা যদি যেই জীবাণু পাই একটা মানুষের, একটা পেশেন্টের চিকিৎসা করার জন্য, প্রেগন্যান্সিতে যদি এটার চেয়ে আপনার কম থাকে তারপরে চিকিৎসাটা দিয়ে দিতে হবে, অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে। এটা স্পেসিফিক নাম্বার আছে, দর্শকরা বুঝবেন কিনা জানি না, আমাদের এখানে হয়তো অনেক ডক্টর আছেন বা হয়তো ডক্টর রিলেটেড আছেন। তো কলোনি কাউন্ট যদি 10 টু দি পাওয়ার 5 থাকে তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা চিকিৎসা দেই, বা এর নিচে থাকলে সাধারণত আমরা দেই না। কিন্তু প্রেগন্যান্সিতে যদি 10 টু দি পাওয়ার 3 থাকে, মানে 10,000 পার হাই পাওয়ার ফিল্ডও যদি থাকে, তাও আমার প্রেগন্যান্সিতে চিকিৎসাটা দিয়ে দিতে হবে, না হলে এই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে।
অসংখ্য ধন্যবাদ। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি বললেন। তাহলে আরেকটা জিনিস হচ্ছে যে প্রেগনেন্সির সময় আসলে পরীক্ষাটা ডেফিনেটলি করা উচিত যে তার আসলে ইউরিনে কোনো ইনফেকশন আছে কিনা, কারণ সিমটম নাও থাকতে পারে, এমনটাই আপনি বলছেন, এবং চিকিৎসাটা প্রপার হওয়া উচিত। যদি চিকিৎসা প্রপার না হয় তাহলে যদি একটা জি হ্যাঁ চিকিৎসাটা প্রপার না হলে উনার সবচেয়ে যেটা ভ্যালুয়েবল হ্যাঁ, মানে ফিটাস সেটাই, জি। সেটাই জটিলতা হতে পারে, বড় ধরনের জটিলতা। অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা চালিয়ে নেব, তবে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরেকটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক আরেকটা বিরতি নিয়ে আমরা ফিরে এলাম। কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছি মূত্রনালীর সংক্রমণ নিয়ে, এবং আমাদের সাথে আছেন ইউরোলজিস্ট ডাক্তার মাহফুজুর রহমান দীপু। ডাক্তার মাহফুজুর রহমান, আপনার কাছে আসতে চাই, সেটি হলো যে আপনি বলছিলেন আমরা অনেকগুলো কারণ জানলাম, আসলে কাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি সেগুলো জানলাম। একটা জিনিস একটু আমরা জানতে চাই, সেটি হলো যে কারো হয়তো ইউটিআই হলো, আপনি বলছিলেন যে পেশাবে জ্বালা পোড়া, যেটি খুব কমন আমাদের দেশে, হয়তো সে ফার্মেসিতে গেল, জ্বালা পোড়া করছে, একটা অ্যান্টিবায়োটিক তাকে দিয়ে দেওয়া হলো, কিন্তু প্রপার টাইমিংটা হলো না। আমরা যদি একটু জানতে চাই যে আসলে কতদিন এটা খাওয়া উচিত, বা চিকিৎসাটা কিভাবে হওয়া উচিত আসলে এই ইনফেকশনগুলোর ক্ষেত্রে? খুব ভালো একটা কোশ্চেন করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে এই কথাটা বলার সুযোগ পাচ্ছিলাম না। জি, প্রস্রাবে জ্বালা করা মানেই ইনফেকশন না, প্রস্রাবে জ্বালা করা মানেই ইনফেকশন না, এটা প্রস্রাবে জ্বালা পোড়া মানেই আপনার অ্যান্টিবায়োটিক লাগবে না। জি, এটা একটা মানে আপনার অনেক দামি একটা কথা। এটা আপনারা, আমি সাধারণ দর্শকদের জন্য বলছি যে আপনারা প্রস্রাবে জ্বালা পোড়া মানেই আপনি অনেক কারণে প্রস্রাবের জ্বালা পোড়া করতে পারে, সেটা আমি আপনাদের শুধু প্রস্রাবের জ্বালা পোড়া ইনফেকশন ছাড়া কেন করে সেটা একটু বলছি, জি। আপনি একটু শুনে রাখেন। আপনি পানি খান প্রত্যেকদিন 1.5 লিটার, কোনোদিন একটু কম খেয়েছেন, আপনার প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে। যতটুকু প্রস্রাব তৈরি হওয়ার কথা ছিল তার চেয়ে শরীর কম তৈরি করেছে, কারণ যেই পরিমাণ পানিটা শরীরের নিজের দরকার সে তো রেখে বাকিটাকে প্রস্রাব হিসাবে বের করে দিবে। এখন আপনি যদি পরিমাণে কম পানি খান তাহলে এই কম থেকে আরো কম প্রস্রাব তৈরি হবে। আপনি কোনো কারণে গরম ওয়েদারে গিয়েছেন, অনেক বেশি ঘেমেছেন, তাহলে আপনার প্রস্রাব কম হবে। আপনি যদি অনেক সময় যদি হিউমিডিফাইড, যেমন এয়ার কন্ডিশন রুমে কিন্তু এটা ওখানে কিন্তু মেইনটেইন টেম্পারেচার থাকে। দ্যাট মিন্স হিউমিডিটি কত থাকবে, এয়ার ফ্লো কত থাকবে, ওইখানে কিন্তু প্রস্রাবের একটু তারতম্য হয়। এখানে একটা ঘটনা আছে, কেউ কেউ বলে যে আমি এসিতে থাকলে আমার প্রস্রাব বেশি হয়, কেউ কেউ বলে আমার এসিতে থাকলে প্রস্রাব কম হয়। এনিওয়ে, এটা যেটাই হোক, ডাক্তার মাহফুজ একটা ফোন নিয়ে নেই, একজন দর্শক আছেন, তারপরে আসবো আবার। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে স্যারের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, বলেন, আমি আমার শুনছি। বয়স 16 বছর। জি 16 বছর। জি জি, তো ওর প্রস্রাবের সমস্যা হচ্ছে বলতে প্রস্রাব ঘন ঘন হয় এই 2 বছর যাবত। মনে হয় যে প্রস্রাব করতে গেছে, কিন্তু ওর প্রস্রাবের বেগ পুরোপুরি কমপ্লিট হয় নাই, আবার গেলে আবার একটু হবে। আর এটা হয় রাত্রের দিকে বেশি করে, দিনের ভাগে কম হয়, রাত্রে বেশি হয়। আর যদি ইদানিং দেখতেছি যে মিষ্টি জাতীয় খাবার যদি খায়, তাহলে এই সমস্যাটা মনে হয় যেন আরেকটু বেশি অনুভব হয়। তো এতে কি মানে শুধু স্বাভাবিক সমস্যা, নাকি ডায়াবেটিস জনিত কোনো সমস্যা, নাকি কি করা যায়? আমি একটু স্যারের কাছে একটা পরামর্শ জানতে চাচ্ছিলাম। আপনার 16 বছরে কি ছেলে না মেয়ে? আমি এটা শুনতে পাই নাই, সরি। মেয়ে 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 16 বছরের মেয়ে? জি মেয়ে। জি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো রাত্রেবেলা বেশি ঘন ঘন প্রস্রাব করে, ঘুমের মধ্যে কি প্রস্রাব করে দেয়, এরকম কোনো ঘটনা আছে? না স্যার, ঘুমের ভিতরে প্রস্রাব করে এরকম কোনো সমস্যা নেই। ও যখন ওর বেগ আসে তখন ও উঠে টয়লেটে গিয়ে প্রস্রাব করে। ঠিক আছে, যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে তো আর প্রস্রাবের জন্য সে ওঠে না। ঘুমিয়ে গেলে মাঝে মধ্যে উঠে। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে ওঠে না। আপনার প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। 16 বছরের একটা মেয়ের ঘন ঘন প্রস্রাব অনেক কারণে হতে পারে। এখানে একটা কোশ্চেন ওই যে জিজ্ঞেস করতে হয়, 16 বছর সম্ভবত আপনার মাসিক হয়ে গিয়েছে, তো এইসব অনেক কারণে হতে পারে। সে পানি বেশি খায়, কম খায়, এগুলো নিয়ে আছে। প্রথম কথা হচ্ছে আপনি এটা নিয়ে বেশি আপনার মাথা ব্যথা করেন না, আর কি আপনার মাথা খারাপ করেন না, আপনার মেয়ে সুস্থ আছে। এই বয়সে অনেকেই পানি বেশি খায়, পানি কম খায়, এগুলো নিয়ে আছে। কিন্তু তার এই কোনো সমস্যা আছে কিনা এটা দেখার জন্য একজন ইউরোলজিস্টের কাছে যেতে হবে। একটু পরীক্ষাগুলো একটু করে নিতে হবে, করে তারপরে বলতে হবে যে আপনার মেয়ে সুস্থ আছে।
আমার কাছে মনে হচ্ছে সুস্থ আছে, কিন্তু বলার আগে কিছু পরীক্ষা নিরীক্ষা না করে আসলে বলা একটু মুশকিল। জি এই বয়স আমি তো বলেছিলাম যে 16 থেকে 35-এর মধ্যে কিন্তু পড়ে গেছে, তো আপনার মেয়ের ইউটিআই বেশি হওয়ার চান্স। জি জি দর্শক, যেটি সবচেয়ে ভালো হয় যে আপনি একজন বিশেষজ্ঞর পরামর্শ নিন, যেহেতু অসুবিধাটা হচ্ছে। এবং একটা জিনিস অবশ্য বলেছেন উনি, ডক্টর মাহফুজ, যে মানে মনে হচ্ছে যে ক্লিয়ার হচ্ছে না যখন যাচ্ছে সে বাথরুমে, সেটি হয়তো ক্লিয়ার হচ্ছে না। নিশ্চয়ই কোনো কারণ হয়তো থাকলেও থাকতে পারে, সেটি ইউটিআই থাকতে পারে, আমি তো বললামই যে ইউটিআই থাকতে পারে, কিন্তু ওই যে আমি মানে এই দর্শকের উত্তরের সঙ্গে ওই কথাটা বলছি যে জ্বালা পোড়া মানেই হচ্ছে ইউটিআই না, ঘন ঘন প্রস্রাব মানে ইউটিআই না। জি তো এটা ইউটিআই থাকতে হলে আমি ইউটিআই ডায়াগনোসিস করে তারপরে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। জি শুধু জ্বালা পোড়া শুনেই আমি মানে আমি এটা দিতে পারবো না, কারণ অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স যদি হয়ে যায় পরবর্তী তার অ্যান্টিবায়োটিক কাজ করবে। জি আপনি বলছিলেন ওই কথাটাই আমরা একটু শুনতে চাচ্ছিলাম, যে আসলে অ্যান্টিবায়োটিক দেয়া হলো মানে কতদিন খাওয়া উচিত বা চিকিৎসাটা কেমন হওয়া উচিত প্রপারলি, যদি একটু বলেন। আমি যেটা বলছিলাম যেটা জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, ইউটিআই ছাড়া অনেকগুলো কারণে এগুলো হয়, যেমন হচ্ছে ওভার অ্যাক্টিভ ব্লাডার, ওএবি বলি। ওভার অ্যাক্টিভ ব্লাডার এটা হচ্ছে একটা নন ইনফেক্টিভ কন্ডিশন। এই যে আমি যে বাচ্চা মেয়েটার কথা বললাম, সাধারণত মেয়েদের বেশি হয়। মানে আমাদের আপনি যদি 15টা বাচ্চা দেখেন এক জায়গায়, স্কুলের মধ্যে গিয়ে দেখবেন 15 জন কিন্তু 15 ভাবে রিয়াক্ট করে। আপনি যদি একই কথা বলেন, কেউ হয়তো একদম পুরা চিয়ার্স করবে, কেউ হয়তো বলবে এরকম করে আস্তে তালি দিবে, কেউ লাফ দিবে। আমাদের মূত্রথলি অনেকটা এরকম, যখন কিডনি থেকে প্রস্রাবগুলো মূত্রথলিতে আসে, মূত্রথলি রিসিভ করার ক্যাপাসিটিটা কারো কারো খুব বেশি লাভ দিয়ে ওঠে। আসা মাত্র বলে না এসছি এখনই প্রস্রাব করতে হবে। আমি জাস্ট কার্টুনের মতো করেই বললাম, এটাকে বলে ওভার অ্যাক্টিভ ব্লাডার, যেমন ওভার অ্যাক্টিভ চাইল্ড। আচ্ছা, আমি বুঝাতে পেরেছি? জি জি। ব্লাডারটাও এরকম ওভার অ্যাক্টিভ হয়। এই ধরনের থাকলে এখানে কোনো ইনফেকশন থাকে না, তো আমি কেন অ্যান্টিবায়োটিক দিব? অ্যান্টিবায়োটিকের কোনো রোলই নাই। ওভার অ্যাক্টিভ ব্লাডার ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, এখন আমি প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের মতো সিমটম আছে, রাস্তায় একটা পাথর এসে আটকে আছে, পাথর দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, আস্তে চিকন রাস্তায় পাথর হচ্ছে, আমি কেন অ্যান্টিবায়োটিক দিব? যদি ইনফেকশন প্রুফ না হয়, আমার পাথরটা বের করার চিকিৎসাটা করতে হবে। আমার 65 বছরের এক পেশেন্ট ফোন করেছিল একটু আগে, যে বললেন উনার যে সিমটম শুনে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে ওনার প্রোস্টেট বড় হয়েছে, উনাকে আমি প্রোস্টেটের চিকিৎসা দিব, আমি কেন অ্যান্টিবায়োটিক? জি, আপনার কাছে আমার প্রশ্ন। তো এই যে শুধুমাত্র জ্বালা পোড়া থাকলে দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যান্টিবায়োটিক ছাড়াও অনেক কারণে প্রস্রাবে জ্বালা পোড়া হতে পারে, এগুলো একটু আমাদেরকে মাথায় আনতে হবে। ঠিক আছে, শুরুতে ওষুধ খাওয়ার দরকার নাই। আর যদি অনেক সময় ডিহাইড্রেশন বলে, যেটা মানে কমন, সবচেয়ে কমন হচ্ছে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হচ্ছে প্রস্রাব পরিমাণে কম হলে। প্রস্রাব যদি কারো পরিমাণে কম হয়, আমি সাধারণ দর্শকদের জন্য একটা উত্তর, সেটা হচ্ছে আপনারা একটু 2 গ্লাস পানি বেশি খেয়ে 2 দিন দেখবেন কন্ডিশনটা কি। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ইমপ্রুভ হয়ে গেছে, আপনাদের কোনো ডাক্তারের কাছেও যাও। জি হ্যাঁ, আরেকটা জিনিস একটু জানতে চাই ডাক্তার মাহফুজ, সেটা হলো এই যে আপনি বলছেন যে কারো কারো ঘন ঘন হয় আসলে এই যে ইনফেকশন, তো যদি আসলে প্রপার চিকিৎসা না করা হয় বা ঘন ঘন হচ্ছে, চিকিৎসকের পরামর্শ নিল না, কিছু ওষুধপত্র খেলো, যদি এটা থাকেই আসলে, তাহলে কি ধরনের জটিলতা হতে পারে? ঘন ঘনর একটা মার্ক আছে, হ্যাঁ, ঘন ঘনর একটা হিসাব আছে, সেটা হচ্ছে বছরে কয়বার বললে আমি ঘন ঘন বলবো। আচ্ছা, এখন বছরে যদি কারো হয়তো একবার হয়, নেক্সট ইয়ারে গিয়ে আরেকবার হতেই পারে। কিন্তু বছরে যদি সাবসিকুয়েন্ট খুব একটা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিয়ে দিলাম, অ্যান্টিবায়োটিক থাকার অবস্থায় তার এটা রিল্যাপস করতে পারে, সে অ্যান্টিবায়োটিক চলতেছে, আবার তার জ্বালা পোড়া শুরু হয়েছে এবং সে মরছে না, তখন আমাদের খুঁজতে হবে যে এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কারণটা কি। আরেকটা হচ্ছে ঘন ঘন বলতে, আরেকটা হচ্ছে সাকসেসফুল ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন, পেশেন্ট বাড়ি চলে গেছে, বছরে যদি 3 থেকে 4 বার আর ইউটিআই ডেভেলপ করে, এটা করার কথা না। এরকম করলে তখন এরকম আছে কিছু কিছু স্পেশাল কন্ডিশনে, যেমন করলে আমরা ওইটা করি, ওইটা আলাদা করে বলতে হবে আমাকে, তাহলে এটা আমি আর বলতে চাচ্ছি না। যদি কারো বছরে 3 থেকে 4 বার ইউটিআই হয়, আপনারা ডাক্তারের কাছে চলে আসবেন। আমার ধারণা আপনাদের ইউটিআই ছাড়াও অন্য কোনো কারণ আছে যেই কারণে ইউটিআইটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবং এটাই কারণ। যদি ভিতরে কোনো পাথর থাকতে পারে, অথবা মানে বড় ধরনের কোনো ইনফেকশন হতে পারে, যেমন টিউবারকুলোসিসকে আমি বড় ইনফেকশন বলছি, এটা নরমাল অ্যান্টিবায়োটিক দিলে ট্রিটমেন্ট করলে ভালো হবে না। অথবা ছোটখাটো টিউমার হতে পারে, অথবা কোনো কারণে হয়তো আঘাত পেয়েছিল, সেখান থেকে স্ট্রিকচার, যে আমি বলছি রাস্তা চিকন হয়ে গিয়েছে, অথবা আপনার জন্মগত কোনো ত্রুটি আছে বাচ্চাদের। তাহলে কারণটা জানা খুব জরুরি, কারণটা জানা আসলে কি কারণে হচ্ছে, কারণ জানাটা, এবং কারণের চিকিৎসা যদি আপনি করতে পারেন, তাহলেই হয়তো চিকিৎসাটাতে সফলতা পাওয়া যাবে। একটা জিনিস, আমাদের তো এখন একটা গুড নাম্বার অফ পার্সেন্টেজ পেশেন্টের ডায়াবেটিস। আপনার যদি ডায়াবেটিস থাকে, দর্শক, আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার ইউটিআই হওয়ার চান্স নরমাল মানুষের চেয়ে অনেক গুণ বেশি, এবং আপনার চিকিৎসাটাও খুব কঠিন।
কারণ হচ্ছে আপনার শরীরে ইমিউনো সাপ্রেসেন্ট কন্ডিশনে আছে, অ্যান্টিবায়োটিক দিলে ঠিক মতো কাজ করে না। আপনার শরীর ব্যাকটেরিয়ার জন্য অভয়ারণ্য, ওখানে ব্যাকটেরিয়া যা ইচ্ছা তাই করতে পারে। ঠিক আছে, এই অভয়ারণ্যের ভিতরে ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করে রাখতে হলে আপনার বেশি দিন টিকে মানে ওষুধ খেতে হবে বেশি দিন। নর্মালি অ্যান্টিবায়োটিক আমরা 7 থেকে 10 দিন দিই। যদি আপনার ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমাদের 14 থেকে 14 দিন 3 সপ্তাহ দিতে হয়। আচ্ছা, আর হচ্ছে আমাদের ওই মেয়েদের ক্ষেত্রে যে হরমোনাল ইমব্যালেন্সটা হয়, যদি হরমোনাল ইমব্যালেন্স পাওয়া যায় তাহলে এটার যদি সাপ্লিমেন্ট করা হয় অনেক সময় ইউটিআই রিকারেন্ট হয় না, বারবার ইউটিআইটা হয়। আচ্ছা, আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি অল্প কথায় বলেন যে প্রতিরোধে আমরা কি করতে পারি, ইউটিআই প্রতিরোধে, সংক্রমণ প্রতিরোধে? প্রতিরোধে হচ্ছে আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের তো বেশিরভাগ ছেলে বাচ্চাই মুসলমানি করে ফেলে, তো এটা একটা প্রতিরোধ। মানে সার্কামসিশন একটা হচ্ছে যাতে বারবার ইউটিআই না হয়, এটা একটা প্রতিরোধ। তারপর হচ্ছে প্রস্রাব আটকিয়ে রাখা যাবে না, 2 থেকে 3 ঘন্টার বেশি প্রস্রাব আটকিয়ে রাখা যাবে না, বাথরুম খুঁজে প্রস্রাব করে ফেলতে হবে। আচ্ছা, প্রথমে হয়তো বললাম যে প্রথমে ক্যাপাসিটি হয়তো 500 ছিল, আপনি বারবার আটাতে এটা 1.5 লিটার হয়ে যাবে ক্যাপাসিটি, অত দূর ক্যাপাসিটি করা যাবে না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, কোনো ক্রনিক ডিজিজ থাকলে সেগুলোর চিকিৎসা করতে হবে। বাথরুম হ্যাবিটটা ঠিক করতে হবে। আচ্ছা, ঠিক আছে, পানি ব্যবহার করা থেকে শুরু করে আমাদের মেয়েদের যেহেতু আমাদের প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা খুব কাছাকাছি, তো এগুলো টেক কেয়ার, হেলদি পানি ব্যবহার করা, হেলদি টিস্যু ব্যবহার করা, কিভাবে স্বাস্থ্যগতভাবে করতে হয় সেটা করতে হবে, এটা মেনটেন করে চলতে হবে। আর কারণ যদি থাকে, কারণের চিকিৎসা করতে হবে। শুধু ইউটিআই এর চিকিৎসা বারবার করলে আপনার এই যে মানে আপনি ভালো হবেন না, জি, আপনাকে বারবার ডাক্তারের কাছে আসতে হবে। হবে। আর পরিমিত পানি খাবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। পরিমিত পানি খাবেন, আপনার যতটুকু প্রয়োজন অতটুকু পানি খাবেন। জি, জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মাহফুজুর রহমান দীপু। অনেক কিছু জানলাম আসলে আমরা এই যে মূত্রনালীর সংক্রমণ বা ইউটিআই নিয়ে, এবং নিশ্চয়ই দর্শকরা এখান থেকে উপকৃত হবেন এবং আপনি সচেতনতার অনেকগুলো কথা বলেছেন, প্রতিরোধের কথা বলেছেন। আমরা যদি সে দিকগুলোতে লক্ষ্য রাখতে পারি, দৃষ্টি দিতে পারি এবং সে অনুযায়ী কাজ করতে পারি, তাহলে নিশ্চয়ই এই ধরনের মানে ইউটিআই কমন যেটি হয় আসলে বারবার হওয়া থেকে আমরা মুক্ত হতে পারবো, এবং সুস্থ কিডনি বা মূত্রাশয় আমরা নিশ্চিতভাবে আমরা এনশিওর করতে পারবো। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। সামনের দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।